হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি ফারজানা আফরোজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২৬ পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি। তোমরা চাইলে পর্যায়ক্রমে সকল ক্লাসগুলি দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো। এছাড়াও তোমাদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলিও এ চ্যানেলে পাবে। ইংরেজি বিষয়ের সকল ক্লাস অলরেডি আপলোড করা আছে। তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো। চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ২৬ নং পৃষ্ঠায় আছে ভাষা শহীদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। এটি হচ্ছে গ নং কাজ। আমরা আরও একটি কাজ দেখতে পাচ্ছি এ পৃষ্ঠায়। ঘ, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হলে আমাদের যা যা অসুবিধা হতো তা নিচে লিখি। তো বন্ধুরা, আমরা প্রথম কাজের সমাধানটি আগে করার চেষ্টা করছি। প্রথম যেহেতু আমাদের দেখতে পাচ্ছি ভাষা শহীদদের তথ্য খুঁজে বের করতে হবে, তবে বন্ধুরা এই তথ্যগুলি আমরা আমাদের বই থেকে উপরে 25 পৃষ্ঠার মধ্যে বিষয়বস্তু আকারে দেওয়া আছে। চলো একটু দেখে নেই, সেখান থেকে তথ্যগুলি আমরা খুঁজে নেব। যেহেতু আমাদের প্রথম ছিল এখানে ছবির মধ্যে ছালাম, তাহলে ছালামের তথ্যটি সর্বপ্রথম নেওয়ার চেষ্টা করব। ছালামের তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাষা শহীদ আব্দুল সালাম 1925 সালের 27শে নভেম্বর ফেনী জেলার লক্ষণপুর গ্রামে বর্তমানে সালামনগর জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি আব্দুল ফাজেল ও মা দৌলতের নেসা। আশা করছি বুঝতে পেরেছ। এখন এগুলি আমরা এই চিত্রের মাধ্যমে ফিল আপ করার চেষ্টা করব। দেখো এখানে আমরা ফিল আপ করে রেখেছি অলরেডি। সালাম, জন্মস্থান ফেনী জেলার লক্ষণপুর গ্রাম, বর্তমানে যার নাম হচ্ছে সালামনগর। জন্মসাল, তার জন্মসাল হচ্ছে 1925 সালে। মা হচ্ছে দৌলতের নেসা, বাবা হচ্ছে মুন্সি আব্দুল ফাজেল। আশা করছি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ভাষা শহীদ হচ্ছে বরকত। যেহেতু এখানে বরকতের চিত্র দেওয়া আছে, সেহেতু আমরা বরকত এর তথ্যগুলি নেওয়ার চেষ্টা করব আমাদের মেন বই থেকে। দেখো আমাদের মেন বইয়ের মধ্যে কি দেওয়া আছে বরকতের তথ্যের মধ্যে? তার বাবা মুন্সি আব্দুল, মা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন ভাষা শহীদ আব্দুল বরকত 1927 সালের 13ই জুন ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে শামসুজ্জোহা এবং মা হাসিনা বিবি। আশা করছি তোমরা এগুলি পারবে, তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, তারপরও আমি সুন্দরভাবে এখানে ফিল আপ করে রেখেছি। চলো আমরা দেখার চেষ্টা করি। এখানে জন্মস্থান ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রাম, জন্মসাল হচ্ছে 1927, মা হচ্ছে হাসিনা বিবি এবং বাবা হচ্ছে শামসুজ্জোহা। এই তথ্যগুলি কার? ভাষা শহীদ বরকতের। তারপরে আমরা আমাদের রফিক, আচ্ছা দেখো এখানে ভাষা শহীদ কি? রফিক। তাহলে সেই রফিক সাহেবের তথ্য নেওয়ার চেষ্টা করব আমাদের বই থেকে। দেখো আমাদের বইয়ের মধ্যে আমরা অলরেডি 2টি তথ্য নিয়ে নিয়েছি। এখন রফিক, ভাষা শহীদ রফিক হচ্ছে 1926 সালের 30শে অক্টোবর মানিকগঞ্জ জেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল লতিফ, মা রাফিজা খাতুন। ভাষা শহীদ রফিকের তথ্যগুলি আমরা আমাদের বই থেকে নিয়ে নিলাম। এখন আমরা এখানে পূরণ করার চেষ্টা করব। দেখো এখানে আমরা রফিকের তথ্যের মধ্যে আমরা কি দিয়েছি? মানিকগঞ্জ জেলার পারিল গ্রাম, জন্মস্থান, জন্মসাল হচ্ছে 1926, মা হচ্ছে রাফিজা খাতুন, বাবা হচ্ছে আব্দুল লতিফ। আশা করছি তোমরা এগুলি তোমাদের বই থেকে পড়ে নেবে। তারপরও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বইয়ের বিষয়বস্তুগুলি বারবার একটু দেখার চেষ্টা করছি। জব্বার সাহেবের তথ্যগুলি আমরা আমাদের বই থেকে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে আমাদের সর্বশেষ এর তথ্যটির মধ্যে হচ্ছে আব্দুল জব্বার 1919 সালের 10ই অক্টোবর ময়মনসিংহ জেলার পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাসেন আলী এবং মা সাফাতুন নেসা। তো বন্ধুরা, আমরা জব্বার সাহেবের তথ্যটিও এখান থেকে নিয়ে নিয়েছি। দেখো এখানে ময়মনসিংহ জেলার পাচুয়া গ্রাম হচ্ছে ওনার জন্মস্থান, জন্মসাল হচ্ছে 1919। তাহলে ওনার মা হচ্ছে সাফাতুন নেসা, ওনার মায়ের নাম এটি হচ্ছে সাফাতুন নেসা, বাবা হচ্ছে হাসেন আলী। বন্ধুরা, আজ আমরা গ নং সমস্যাটির সমাধান করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের খাতায়ও নোট করতে পারো অথবা বইয়ের মধ্যেও পেন্সিল দিয়ে করতে পারো। চলো আমরা ঘ নং সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। ঘ নংয়ে দেখতে পাচ্ছি উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হলে আমাদের যা যা অসুবিধা হতো তা নিচে লিখি। আমরা এখানে এর ছকটি লিখে রেখেছি। দেখো আমাদের কি কি অসুবিধা হতো? বাংলার সংস্কৃতি ধ্বংস হতো। অবশ্যই বন্ধুরা, উর্দু যদি একমাত্র রাষ্ট্রভাষা হতো তাহলে আমাদের বাংলার সংস্কৃতিটি ধ্বংস হয়ে যেত।
আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, উর্দু ভাষায় আমরা কথা বলতে বাধ্য হতাম, কারণ উর্দুই রাষ্ট্রভাষা থাকতো। বাঙালি জাতি চাকরি লাভে ব্যর্থ হতো, যদিও তারা শিক্ষিত হতো কিন্তু তারা চাকরি লাভে ব্যর্থ হতো। তাছাড়া সংখ্যাগরিষ্ঠ লোক হওয়া সত্ত্বেও আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হতাম। তারপরে দেখো এখানে আছে পূর্ব বাংলার রাজনীতিতে উর্দুভাষীদের প্রভাব বাড়ত। আমাদের পূর্ব বাংলার রাজনীতি, যেহেতু আমরা এখন বাঙালি হয়ে গেছি, পূর্ব বাংলার লোকগুলির মধ্যে উর্দুভাষীদের প্রভাব কী করতো? বাড়ত, ফলে আমাদের দুর্ভোগ হতো। এবার দেখো আমাদের সর্বশেষ নিয়েছি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তো। বন্ধুরা, যেহেতু এখানে আমাদের যা যা অসুবিধা হতো তা আমরা লেখার চেষ্টা করেছি, এছাড়াও আরও অনেক ধরনের অসুবিধা হতো। তোমরা চাইলে নতুন নতুন অসুবিধাও লিখতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখোনি, আমি আশা করব আগের ক্লাসগুলি দেখে তারপর ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখবে। যদি আমার ক্লাসটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।